আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলার নিহত ৭৩। জানিয়ে দিব গাজায় ক্ষত সরিয়ে তুলতে আমরা সব সম্পদ একত্রিত করব বলছে এরদোয়ান। আরো জানিয়ে দিব লস অ্যাঞ্জেলসে নতুন আতঙ্ক, আগুনের টর্নেডো সৃষ্টি হলে কি হতে পারে, এবং আরো জানিয়ে দিব অনুশোচনায় ভুগছে ইসরায়েলি সেনারা, আমরা চাচ্ছি তার জন্য দুঃখিত বলছে ইহুদি কমান্ডার। এদিকে যুক্তরাষ্ট্রের বিপজ্জনক অলিগার্কির উত্থানের আশঙ্কা বাইডেনের। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ২৭ সেনাকে আটক করছে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি হামলার নিহত ৭৩। কার্যকর হওয়ার আগেই ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দেওয়ার সংখ্যা দেখা দিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে অভিযোগ করে চুক্তি অনুমোদন স্থগিত করছে ইসরায়েল। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস। এদিকে যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে এমন ঘোষণা আসার পরও গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে গতকাল বুধবার কাতারের মধ্যস্থতাকারীরা ঘোষণা দেন। আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান তারা। বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিসভার চুক্তিটি অনুমোদন হওয়ার কথা ছিল, কিন্তু হামাস শেষ মুহূর্তে চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে এমন অভিযোগ তুলে গতকাল মন্ত্রিসভার বৈঠকে স্থগিত করার কথা জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর। প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, হামাস চুক্তির সব শর্ত মেনে নিয়েছে। মধ্যস্থকারীরা বিষয়টি না জানানো পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকের আহ্বান করা হবে না। তাই ইসরায়েলি অভিযোগের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করছে হামাসের রাজনৈতিক শাখার সদস্য সামি আবু জুহরি। এর আগে এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার আরেক সদস্য ইজ্জত আল রিশেক বলেন, মধ্যস্থকারীদের ঘোষণা করা যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে অঙ্গীকারবদ্ধ হামাস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অভ্যন্তরীণ চাপের কারণে চুক্তির অনুমোদন বিষয়টি ঝুলিয়ে দিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার জোট সরকারের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রলিস পদত্যাগের হুমকি দিয়ে বলছেন, যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেওয়া হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। মিশর ও গাজার সীমান্তবর্তী ১৪ কিলোমিটার দীর্ঘ ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে ইসরায়েল সম্মত হওয়ার বিস্মিত হয়েছে কাতার ইউনিভার্সিটির গালফ স্ট্র্যাটেজিক সেন্টারের গবেষক লুসিয়ানো জাকারাম। এখন ইসরায়েলি নেতারা সেখান থেকে সেনা প্রত্যাহার না করা ইঙ্গিত দিয়েছে, যার ফলে চুক্তিটি ভেস্তে দেওয়ার উপক্রম হয়েছে। জাকার বলেন, নেতানিয়াহু যদি এখন সেনা উপস্থিতি ধরে রাখার উপর জোর দেন, তাহলে চুক্তি থেকে সরে যাওয়ার দায় হামাসের নয়, ইসরায়েলের উপর বার্তায়। কারণ শেষ মুহূর্তে ইসরায়েল এই পরিবর্তন এনেছে। গাজার ক্ষত সারিয়ে তুলতে আমরা সব সম্পদ একত্রিত করব বলছে এরদোয়ান। যুদ্ধবিরতির পর গাজায় পুনর্গঠন প্রচেষ্টা অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, নিপীড়নের বিরুদ্ধে লড়াই তুরস্ক কখনোই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পদত্যাগ করেনি। গাজার ক্ষত সরিয়ে তুলতে এবং নিজের পায়ে দাঁড়াতে আমরা আমাদের সব সম্পদ একত্রিত করব। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে সন্তোষ প্রকাশ করে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এরদোয়ান বলেন, এই চুক্তি এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ প্রশস্ত করতে পারে। এটি আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের উপকৃত করবে। তুর্কি নেতা ইসরায়েলের বেআইনি ও অমানবিক হামলা থেকে ফিলিস্তিনি ভূমি ও স্বাধীনতার রক্ষায় সাহসিকতার জন্য গাজার বীর জনগণের প্রতি শ্রদ্ধা জানান। তুর্কি প্রেসিডেন্ট গাজায় যারা প্রাণ হারিয়েছে তাদের স্মরণ করেন, সেই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য প্রার্থনা করেন। টিআরটির প্রতিবেদনে বলছে, তুরস্ক পুরো সংঘাতের সময় ধরে একটি দৃঢ় কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিয়ে কথা বলা থেকে শুরু করে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়েছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার ৪৬৭তম দিনে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। রিপোর্ট অনুসারে যুদ্ধে ১,৫৬,০০০-এর বেশি লোক নিহত বা আহত হয়েছে, তাদের বেশিরভাগ নারী ও শিশু। ১১,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ইসরায়েলি বাহিনীর এই ব্যাপক হত্যাযজ্ঞের ও মানবিক সংকট সম্প্রতি সময়ের সবচেয়ে খারাপ বৈশ্বিক বিপর্যয় বলে বিবেচিত হয়।
লস অ্যাঞ্জেলসে নতুন আতঙ্ক, আগুনের টর্নেডোর সৃষ্টি হলে কি হতে পারে? যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে লাখ লাখ মানুষের জীবন হুমকির মধ্যে পড়ছে। প্রাণপণ চেষ্টা চালিয়ে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর মধ্যেই অঞ্চলটিতে আগুন ছড়ানোর নতুন রূপে নিয়ে আতঙ্ক দেখা দিচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছে, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনের টর্নেডোর ঝুঁকি রয়েছে। এটি একটি বিরল বিষয় এবং এক বিপর্যয়জনক অবস্থা, যেখানে দাবানল নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুই মিলে এক বিশেষজ্ঞ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এই পরিস্থিতি বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আগুন নতুন আকারে বিস্ফোরিত হতে পারে। আবহাওয়াবিদ টল হর্ন বলছে, বর্তমানে চরম ভাবাপন্ন আবহাওয়া শক্তিশালী টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়ার দমকল কর্মীরা আগুনের টর্নেডোর মুখোমুখি হতে পারে। বুধবার পর্যন্ত চলা মার্কিন আবহাওয়ার পূর্বাভাসে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি। আবহাওয়াবিদ টড হল বলছেন, চরম পরিস্থিতি বিবেচনায় এটি অসম্ভব কিছু না। ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে ম্যাসাচুসেটসের গবেষণায় একটি পরীক্ষাগারে ঘটনাটি একটি ছোট আকারের সংস্কার তৈরি করার জন্য কাজ করছেন সান্তা বারবারার ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় আবহাওয়া এবং জলবায়ুবিদ্যার অধ্যাপক লেইলা কারবালহো বলেন, অশান্ত ধোঁয়া সহ দাবানল একটি মেঘালয় তৈরি হতে পারে। এটি বজ্রপাতের মতো আগুন সাইবার ধোঁয়ার ঘূর্ণি তৈরি করতে পারে। অনুশোচনায় ভুগছেন ইসরায়েলি সেনারা, আমরা যা করছি তার জন্য দুঃখিত। ইউতাম ভিলস ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হাতে নিরস্ত্র এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার চিত্র মনে গেঁথে গেছে তার। ভিলস বলেছিলেন, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত বাফার জোনে কোনো অনুমোদিত ব্যক্তি প্রবেশ করলে তাকে গুলি করার নির্দেশনা দেওয়া হয়। তিনি সেখানে অন্তত 12 জনকে হত্যা করার দৃশ্য দেখছেন, কিন্তু ওই কিশোরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি ভুলতে পারছেন না। অ্যাসোসিয়েটেড প্রেস 28 বছর বয়সী ইউতাম ভিল্ক বলেন, তার মারা যাওয়াটা ছিল একটি বৃহত্তর গল্পের অংশ। সেখানে থাকা এবং ফিলিস্তিনিদের মানুষ হিসেবে না দেখার নীতি অংশ হিসেবে সে মারা গিয়েছিল। গাজায় 15 মাসের সংঘাতের বিরুদ্ধে কথা বলা এবং দায়িত্ব পালন করতে অস্বীকার করা ক্রমবর্ধমান ইসরায়েলি সেনাদের মধ্যে ভিল্ক একজন। এসব ইসরায়েলি সেনারা বলছেন, তারা এমন কিছু দেখছেন বা করছেন যা নৈতিক সীমা অতিক্রম করছেন। গাজায় ইসরায়েল ও হামাস গতকাল বুধবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার থেকে। অবশ্য আগে থেকে কিছু ইসরায়েলি সেনা যুদ্ধ বন্ধের জন্য তৎপরতা শুরু করেন। প্রায় 200 ইসরায়েলি সেনা সই করা এক চিঠিতে বলা হয়, সরকার যদি যুদ্ধবিরতিতে না পৌঁছায় তবে তারা লড়াই বন্ধ করে দেবেন। গাজার যুদ্ধ অব্যাহত রাখতে অস্বীকৃতি জানানোর সেনা এএপিকে একথা বলছেন। কিভাবে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং বাড়িঘর ধ্বংস করা হয়েছে তা বর্ণনা করছেন তারা। বেশ কয়েকজন বলছে, কোনো হুমকি না থাকলেও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বা ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল তাদের। তারা ইসরায়েলি অনেক সৈন্যকে বাড়িঘর লুট ও ভাঙচুর করতে দেখছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও গণহত্যার অভিযোগ এনেছে। আন্তর্জাতিক বিচার আদালতও দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার অভিযোগে তদন্ত করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। যদিও ইসরায়েলি সরকার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক অলিগার্কির উত্থানের আশঙ্কা বাইডেনের। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক অলিগার্কির উত্থানের আশঙ্কা জানিয়ে তাদের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যাদের উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এমন আহ্বান জানান। বাইডেন বলেন, আজ আমেরিকার সম্পদ, ক্ষমতা এবং প্রভাবের একটি অলিগার্কি বিকশিত হচ্ছে, যা অরক্ষিত অর্থে যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। এটি খুব অল্প সংখ্যক অতি ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ, অতি ধনীদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা ওপর গুরুত্ব আরোপ করেন বাইডেন। বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মগুলোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকানরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে, যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে জবাবদিহির আহ্বান জানান তিনি। বাইডেন ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে অভিনন্দন জানান, তবে তিনি তাকে সতর্ক করে বলেন, এখনো ঝুঁকি রয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবেলা আমরা যে পদক্ষেপ নিচ্ছি তা বাস্তবায়নের পথে শক্তিশালী রাষ্ট্রগুলো প্রস্তাব বিস্তার করছেন। জো বাইডেন তার বিদায়ী ভাষণে ইসরায়েল ও হামাসের শান্তি চুক্তি নিয়ে কথা বলেন। চুক্তিতে আগামী 19 জানুয়ারি থেকে কার্যকর হবে, সূত্র বিবিসি।
রাশিয়ার ২৭ সেনাকে আটক করছে ইউক্রেন। রাশিয়ার ২৭ সেনাকে আটক করছে ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তুরস্ক থেকে তাদের আটক করা হয়। গত বছরের আগস্ট থেকে তুরস্ক লড়াইরত রয়েছেন রাশিয়া ও ইউক্রেন সেনারা। এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনীর জানায় আটক সেনারা রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দা। এর আগে গত বছরে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা তুরস্ক থেকে রাশিয়ার ৭ শতাধিক সেনাকে আটক করছে। এর আগে রাশিয়ার তুরস্ক অঞ্চলে যুদ্ধরত উত্তর কোরিয়ার ২ সেনাকে আটকের দাবি করছিল ইউক্রেন। সেখানে তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে জানিয়েছে দেশটি। এদিকে রয়টার্সের খবরে বলা হয় ইউক্রেনের বিমান বাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে বুধবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেনের ১১টি অঞ্চলে ৫৫টি ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে তারা ৩৪টি ড্রোন ভূপাতিত করছে। বাকি ২১টির মধ্যে ১৮টি